নমস্কার বন্ধুরা, ভারতে মহিলাদের প্রতি চতুর্থ সর্বাধিক সাধারণ অপরাধ হচ্ছে ধর্ষণ। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর বার্ষিক প্রতিবেদন অনুসারে 2021 সালে সারা দেশে 36,677টি ধর্ষণের মামলা দায়ের হয়েছিল, বা প্রতিদিনে গড়ে 86টি মামলা দায়ের হয়েছিল। এগুলো ছাড়াও এরকম অনেক ঘটনাই ঘটে যেগুলোর কোনো রেকর্ড পর্যন্ত থাকে না। অপরাধীরা নির্যাতিতা এবং তার পরিবারকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে এবং ব্ল্যাকমেল করে চুপ করিয়ে রাখে। আমাদের দেশে মহিলাদের দেবীর রূপ বলা হয়, তারপরেও আমাদের দেশে ক্রমাগত ঘটে চলেছে এই ঘৃণ্যতম অপরাধ। আমাদের দেশে ডাক্তারদের ভগবান বলা হয়, আর সেই আমাদের দেশেই, আমাদের রাজ্যে, আমাদের শহরে 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে একজন অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। দিকে দিকে প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও। ঘটনার অভিঘাত এমনই যে রাজ্য ছাড়িয়ে সারা দেশের মানুষও এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে 9ই আগস্ট রাতেই এক অভিযুক্তকে আটক করে পুলিশ, কিন্তু নিউজ মিডিয়া এবং বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া তথ্য দেখলে এখানে বেশ কিছু প্রশ্ন উঠে আসে। এই ভিডিওতে আমরা নির্যাতিতার আসল নাম নেব না, আমরা তাকে তিলোত্তমা নামে ডাকবো। এবং আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে সোশ্যাল মিডিয়াতে নির্যাতিতার নাম বা আসল ছবি প্রকাশ করবেন না, কারণ একজন রেপ ভিকটিমের আসল নাম এবং ছবি প্রকাশ করা আইনত অপরাধ। গত 9ই আগস্ট আরজিকর হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ডের 4 তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন দেহ। টানা 36 ঘন্টা ডিউটির পর ক্লান্ত হয়ে ডিনার করে তিনি ঘুমোতে গেছিলেন সেমিনার হলে, আর সেখানেই তার সাথে ঘটে যায় এই নৃশংস ঘটনা। হাসপাতাল থেকে তিলোত্তমার বাড়িতে ফোন করে জানানো হয় যে তিনি সুইসাইড করেছেন। সেমিনার হলে একটি নীল রঙা বেডিং এর উপর তিলোত্তমার রক্তাক্ত দেহ পড়েছিল। বেডিং এর চারপাশে চুলের গোছা পড়ে থাকতেও দেখা গিয়েছিল। সেই বেডিং এ রক্তের ছোপ ছোপ দাগও ছিল। এছাড়া মুখেও রক্তের দাগ পাওয়া যায়। পাশাপাশি শরীরের বিভিন্ন অংশ যেমন পেট, কাঁধ, নোক, যৌনাঙ্গেও মেলে আঘাতের চিহ্ন। এরপরেই ওই ঘটনায় খুন এবং ধর্ষণের মামলা যুক্ত হয়। এখানে যে প্রশ্নটা ওঠে যে কিভাবে এরকম একটা অর্ধনগ্ন আঘাত পাওয়া মৃতদেহ দেখে হসপিটালের ডাক্তারদের মনে হয় যে তিনি সুইসাইড করেছেন। কারণ যারা হসপিটালের ডাক্তার তারা কিন্তু বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের পেশেন্ট, সুইসাইড করা মৃতদেহ, খুন করা মৃতদেহ বা এরকম আরো অনেক রকম কেস দেখে অভ্যস্ত। এরপরে তিলোত্তমার বাবা মা হসপিটালে এলে তাদের প্রায় 3 ঘন্টা বসিয়ে রাখা হয়। তারপর তাদের মৃতদেহ দেখার অনুমতি দেওয়া হয়। এখানেও প্রশ্ন ওঠে যে তিলোত্তমার বাবা মাকে কেন এতক্ষণ অপেক্ষা করানো হলো। এর মধ্যেই হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ প্রশ্ন তোলেন যে নির্যাতিতা অত রাতে একা কেন সেমিনার রুমে গেছিল, মানে এক প্রকার ভিকটিম ব্লেমিং করা হয়। পরে জানা যায় যে ওই সেমিনার রুমে প্রায়শই ডাক্তাররা গিয়ে রেস্ট নিতেন, কারণ তাদের জন্য আলাদা কোনো রেস্ট রুম ছিল না। তার মানে দাঁড়ায় যে সেমিনার রুমে গিয়ে রেস্ট নেওয়াটা ওই হসপিটালের ডক্টরদের জন্য একটা কমন ব্যাপার। পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে সারা শরীরে আঘাত, 2 চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ার চিহ্নের উল্লেখ করা হয়। মিলেছে ধস্তাধস্তিরও প্রমাণ। শুধু শারীরিক আঘাতই নয়, ভয়ঙ্করভাবে যৌন নির্যাতনেরও প্রমাণ পাওয়া গেছে। নির্যাতিতার মাথা, হাত, ঘাড়, মুখ এবং যৌনাঙ্গ মিলিয়ে 14টিরও বেশি গভীর ক্ষতচিহ্নের উল্লেখ পাওয়া গেছে। অটোপসি রিপোর্টে খুনের কারণ হিসেবে জোর করে শ্বাসরোধের কথাও বলা হয়েছে। যৌন নিপীড়ন তো বটেই, যৌনাঙ্গে ক্ষতের প্রমাণও বিভৎস। যৌনাঙ্গে সাদা, পুরু, চটচটে তরলও পাওয়া গেছে। রিপোর্টে ফুসফুসে রক্তক্ষরণ এবং শরীরে রক্ত জমাট বাঁধার কথা স্পষ্ট উল্লেখ আছে, তবে হাড় ভাঙার কোনো প্রমাণ নেই। রক্ত এবং অন্যান্য শারীরিক তরলের নমুনা ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। সেমিনার হলে ঠিক কি ঘটেছিল সেটা পুরোপুরি পুলিশের কাছে স্পষ্ট না হলেও পোস্টমর্টেম রিপোর্টে ইঙ্গিত মেলে যে আক্রমণের সময় তিলোত্তমার নিজেকে বাঁচাতে যতটা প্রতিরোধ করা স্বাভাবিক ততটা তিনি করতে পারেননি। তদন্তে পুলিশ অনুমান করে যে অভিযুক্ত খুবই বলশালী, ফলে সে যখন তিলোত্তমাকে আক্রমণ করে তখন তাকে খুব শক্তভাবে চেপে ধরা হয়। তার মুখ, গলা, হাত, পা এমনভাবে চেপে ধরেন অভিযুক্ত যে তিনি স্বাভাবিকভাবে প্রতিরোধ করার সুযোগ পাননি। এখানেও বেশ কিছু প্রশ্ন ওঠে যে হামলার সময় তিলোত্তমা বাঁচার জন্য সাহায্য চাইতে কি চিৎকার করতে পারেননি? যদি চিৎকার করে থাকেন তাহলে তা হাসপাতালের অন্য কেউ কেন শুনতে পেলেন না? এবং একজনের পক্ষে কি সত্যিই সম্ভব একসাথে 2 হাত, 2 পা, মুখ চেপে ধরে রাখা? তিলোত্তমার মৃতদেহে যে ধরনের এবং যত সংখ্যক আঘাতের চিহ্ন পাওয়া গেছে তা কি একজনের পক্ষে করা সম্ভব? ঘটনায় একজন নন, একাধিক ব্যক্তি জড়িত বলেও নানা তথ্য ঘুরছে। বিভিন্ন সোর্স থেকে জানা যায় যে গ্রেফতার হওয়া যুবক পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার হলেও সে থাকতো পুলিশ বাড়াকে। কখনো সিভিক ভলেন্টিয়ার, কখনো পুলিশ, আবার কখনো বিপর্যয় মোকাবিলা দলের কর্মী হিসেবে নিজের পরিচয় দিত সে। নিজের এলাকাতেও পুলিশ লেখা বাইকে পুলিশ লেখা টি শার্ট পরে ঘুরে বেড়াতো সে। সেই বাইক নিয়েই ছিল হাসপাতালে নিত্য যাতায়াত। এমনকি তার একাধিক বিয়েও হয়েছিল। তার স্ত্রীদের ওপর অত্যাচার করার কথাও জানতে পারা যায়। পুলিশে চাকরি করিয়ে দেবে বলে বেশ কিছু লোকের থেকে টাকাও নিয়ে রেখেছিল সে। এমনকি হাসপাতালে আসা বিভিন্ন রোগীর পরিবারকে সাহায্যের বদলেও টাকা নিত সে। তার মোবাইল ফোন ঘেটে বহু পর্নোগ্রাফির ভিডিও পায় পুলিশ। জানা যায় যে 9ই আগস্ট ভোর 4টের সময় হাসপাতালের সিসিটিভি ফুটেজে তাকে দেখা গিয়েছিল। 30 থেকে 35 মিনিট পর আবার তাকে বেরিয়ে আসতেও দেখা যায়। এইটুকু সময়ের মধ্যেই সে ঘটনাটা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে এও জানা যায় যে ঘটনার কথা স্বীকার করে নিয়েছে সে, তবে তার মধ্যে কোনো অপরাধবোধ দেখা যায়নি, বরং সে জেরার সময় বলে ফাঁসি দিলে দিন। এখানেও একটা প্রশ্ন ওঠে যে একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে সে কিভাবে পুলিশ বাড়াকে থাকতো।
আরজি করের সিকিউরিটি কর্মীরা জানান যে ধৃত যুবকের নিয়মিত হাসপাতালে আসা যাওয়া ছিল। হাসপাতালে দালালির সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে মনে করা হচ্ছে। মূলত দুটি বিষয়ের ভিত্তিতে পুলিশ তাকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। এক, হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবং দুই, একটি ব্লুটুথ হেডফোন। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে হাসপাতালে ঢোকার সময় অভিযুক্তর কানে একটা ব্লুটুথ হেডফোন ছিল। পরে সে যখন বেরিয়ে আসছে তখন তার কানে আর হেডফোনটা দেখা যায়নি। পরে ওই ব্লুটুথেরই ছেঁড়া অংশ পাওয়া যায় আরজি করের এমার্জেন্সি ওয়ার্ডের 4 তলার সেমিনার হলে এবং ব্লুটুথটি তার মোবাইলের সাথে কানেক্টও হয়ে যায়। এই ঘটনার প্রতিবাদ বিক্ষোভে আরজি কর সহ রাজ্যের বহু হাসপাতালে কর্মবিরতির ডাক দেন জুনিয়র ডাক্তাররা। 11ই আগস্ট জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, প্রশাসন যদি কর্তৃপক্ষের অপসারণ সহ তাদের বাকি দাবি না মেনে নেয় তাহলে এই অবস্থা আপাতত বদলাবে না। ঘটনায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীর ফাঁসির শাস্তি চান তিনি। 12ই আগস্ট তিলোত্তমার 4 সহকর্মীকে ডেকে পাঠায় লালবাজার। এই 4 জনই সেদিন তিলোত্তমার সাথে রাতের খাবার খেয়েছিল। 12ই আগস্ট সকালে নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। স্বাস্থ্য ভবনে গিয়ে চাকরি থেকে রিজাইন দেন তিনি। তবে আরজি করের প্রিন্সিপাল পদ থেকে তিনি রিজাইন দিলেও বিকেলে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে বদলি করা হয়। এই নিয়েও জলঘোলা শুরু হয়। আন্দোলনে নামেন কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশ। তালা ঝোলানো হয় প্রিন্সিপালের জন্য নির্ধারিত ঘরে। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি কোনো অবস্থাতেই তারা কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের নতুন প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষকে মেনে নেবেন না। এখানেও একটা প্রশ্ন ওঠে যে সন্দীপ ঘোষকে কেন এত তাড়াতাড়ি অন্য একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে নিয়োগ করা হলো। এই ঘটনায় একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। 13ই আগস্ট মামলাগুলোর শুনানি হয়। এই ঘটনায় রাজ্য এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন মামলাকারীরা। আইনজীবীরা তথ্য প্রমাণ নষ্ট হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন। এরপরে তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেয় হাইকোর্ট। আরজি কর হাসপাতালের সেমিনার হলের কাছে একটি ঘরকে সংস্কার করা নিয়েও উত্তপ্ত হয়ে যায় হাসপাতাল চত্বর। কারণ সেমিনার হল থেকে কিছুটা দূরেই একটি ঘর রাতারাতি ভেঙে ফেলা হচ্ছে। সেই ঘর নাকি সংস্কার করা হবে, সেখানে আরো বড় ঘর তৈরি করা হবে। এখানেও একটা প্রশ্ন ওঠে, তবে কি প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছিল ঘর ভেঙে? ঘটনায় প্রথম থেকেই সামিল হয়েছিল কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালগুলি। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি হাসপাতালগুলি থেকেও আওয়াজ ওঠে বিচার চাই। এই আন্দোলনের প্রভাব পড়েছে বেসরকারি হাসপাতালগুলিতেও। 14ই আগস্ট বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলির আউটডোরেও পরিষেবা বন্ধ রাখা হয়। আরজি কর কাণ্ডের প্রতিবাদে 14ই আগস্ট রাত 11:55 মেয়েদের রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন শহরে এই কর্মসূচির ডাক দেওয়া শুরু হয়। সেই মতো সারা রাজ্য এমনকি দেশ জুড়ে রাজপথ দখল করে নেন মেয়েরা। পাশে কোথাও কোথাও ছিলেন পুরুষরাও। কন্যা, স্ত্রী, বান্ধবী, মায়ের নিরাপত্তার দাবিতেই সোচ্চার হয়েছিলেন তারা। শিশুকন্যাকে কাঁধে চাপিয়ে মিছিলে হাঁটছেন এমন ছবিও তৈরি হয়েছে সেই রাতে। বান্ধবীকে পাশে নিয়ে মোমবাতি হাতে রাতের শহরে আলো খুঁজতে বেরিয়েছেন এমন দৃশ্যও তৈরি হয়েছে। কলকাতার প্রায় প্রতিটা রাস্তায় নেমেছিলেন প্রতিবাদীরা। সেই রাতেই নতুন করে অশান্ত হয়ে ওঠে আরজি কর হাসপাতাল। মাঝরাতে কলকাতা শহরে মেয়েদের রাস্তা দখল কর্মসূচি চলাকালীনই তাণ্ডব চালানো হয় আরজি কর মেডিকেল কলেজে। ইমার্জেন্সি ওয়ার্ডের কোলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। একই সঙ্গে ভাঙচুর চালানো হয় হাসপাতালের বাইরের চত্বরেও। এই হামলায় তছনছ হয়ে গিয়েছে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের একাংশ। ভাঙচুর করা হয় হাসপাতালের ভেতরের পুলিশ ফাঁড়িও। আন্দোলনকারী স্টুডেন্টসদের মঞ্চেও ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা হয় পুলিশের একাধিক গাড়িও। ঘটনাস্থলে পুলিশ কর্মীরা থাকলেও তারা প্রাথমিকভাবে পরিস্থিতি আয়ত্তে আনতে পারেননি বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়। র্যাফ নামানো হয় এবং কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কিছু পুলিশ কর্মীও। এরপরেই দোষীদের চিহ্নিত করে 15ই আগস্ট থেকে ধরপাকড় শুরু করে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত প্রায় 30 জনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ বলছেন তারা প্রতিবাদ মিছিলে হাঁটছিলেন, আবেগে ভেসে গিয়ে নাকি তারা হাসপাতালে গিয়ে ভাঙচুর চালিয়েছে। এখানেও একটা প্রশ্ন ওঠে, আবেগের ভেসে গিয়ে কেন কেউ আন্দোলনকারীদের মঞ্চ ভাঙচুর করবে, নাকি তথ্য প্রমাণ মেটানোর চেষ্টায় এই ভাঙচুর চালানো হয়েছিল? এই প্রশ্নগুলো ছাড়াও এই ঘটনার প্রেক্ষিতে আরো অনেক প্রশ্ন উঠছে। সব প্রশ্নের উত্তর কি পাওয়া যাবে? বিংশ শতাব্দীতে এসেও মেয়েদের কেন এই বর্বরতার মুখোমুখি হতে হবে? তাই অবশ্যই প্রতিবাদ করুন, সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় তুলুন। ততদিন প্রতিবাদ করুন যতদিন না সঠিক বিচার পাওয়া যায়। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধকে পৃথিবী থেকে মুছে ফেলতে হবে। শুধুমাত্র ফাঁসি হলেই চলবে না। নির্যাতিতা যতটা কষ্ট পেয়েছে অপরাধীকেও ঠিক ততটাই কষ্ট দিতে হবে। সবশেষে আপনাদের আরও একবার বলবো, তিলোত্তমার আসল নাম এবং ছবি সোশ্যাল মিডিয়াতে প্লিজ শেয়ার করবেন না। একজন রেপ ভিকটিমের আসল নাম এবং ছবি প্রকাশ করা আইনত অপরাধ। এই ঘটনা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।